বেশিরভাগ মানুষ সারা জীবন দুর্বলই থেকে যায়, কারণ তারা মনে করে দুনিয়াটা ন্যায্যতার উপর চলে। তারা ভাবে নিজে ভালো হলে ভালোই ফিরে আসবে, কিন্তু বাস্তবতা এতটা সুন্দর না। ম্যাকিয়াভেলি এই সত্যটা খুব ভালো করেই জানতেন। তিনি বুঝেছিলেন ক্ষমতা কখনোই ভালো মানুষকে পুরস্কার দেয় না। ক্ষমতা পুরস্কার দেয় বুদ্ধিকে, পরিস্থিতি বোঝার ক্ষমতাকে। আজ তুমি শিখবে এমন ৮টা নির্মম সত্য, যেগুলো তোমাকে খারাপ মানুষ বানাবে না, এগুলো তোমাকে নিষ্ঠুরও করবে না, কিন্তু হ্যাঁ, এগুলো তোমাকে এমনভাবে বুদ্ধিমান করে তুলবে যার সামনে দুর্বলতা টিকে থাকতে পারবে না। দুনিয়া কখনোই ন্যায্যভাবে আচরণ করে না। তুমি যতই সৎ হও না কেন, কেউ না কেউ একদিন তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেই। তুমি যতই দক্ষ হও না কেন, এমন কেউ একদিন তোমার জায়গা দখল করবে যার যোগ্যতা তোমার চেয়েও কম। এটাই বাস্তবতা, যা কঠিন, অস্বস্তিকর, কিন্তু অস্বীকার করার উপায় নেই। আর যারা এই বাস্তবতাকে বুঝতে পারে তারাই টিকে থাকে, আর যারা টিকে যায় তারাই শেষ পর্যন্ত সবকিছুর নিয়ন্ত্রণ করে। এটা এমন এক ধরনের শক্তি যেটা চোখে দেখা যায় না, কিন্তু সবাই অনুভব করে। এই শক্তির নাম ডার্ক ইন্টেলিজেন্স। ডার্ক ইন্টেলিজেন্স জন্ম নেয় বিশ্বাসঘাতকতা থেকে, অপমান থেকে, পরাজয়ের গভীর ক্ষত থেকে। যেখানে অন্যরা ভেঙে পড়ে, সেখানে তুমি সেই যন্ত্রণা থেকেই শক্তি তৈরি করো। এটা সেই বুদ্ধি যা কথা কম বলে, বেশি শোনে, যা চোখ খোলা রাখে, মুখ বন্ধ রাখে, আর সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে। যখন অন্যরা তর্কে জড়ায়, তুমি হিসাব কষো। যখন তারা রাগে ফেটে পড়ে, তুমি হিসাব কষো। আর যখন তারা আবেগে বুবে যায়, তুমি ভবিষ্যৎ সাজাতে শুরু করো। বেশিরভাগ মানুষ চেকার্স খেলে। তুমি এখন শিখতে যাচ্ছ চেস কিভাবে খেলতে হয়। কিন্তু তার আগে একটা কথা একদম পরিষ্কার করে বলি, এই জ্ঞান ধ্বংসের জন্য না, এটা সুরক্ষার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, নিরীহ মানুষকে আঘাত করার জন্য নয়। লক্ষ্য হল খেলাটা বোঝা, খলনায়ক হয়ে যাওয়া নয়। আজ তুমি জানবে সেই ৮টা মানসিক বৈশিষ্ট্য যেগুলো বেঁচে যাওয়া মানুষদের আলাদা করে শিকারীদের থেকে, নেতাদের আলাদা করে অনুসারীদের থেকে, জয়ীদের আলাদা করে পরাজিতদের থেকে। কিন্তু তার আগে কমেন্টে একটা লাইন লিখে ফেলো, আমি কৌশলগতভাবে বুদ্ধিমান হতে চাই, আবেগের দাস নয়। এখন চলো এমন কিছু গোপন সত্য আলোচনা করি যেগুলো ক্ষমতাবান মানুষরা কোনোভাবেই চায় না তুমি আমি জেনে যাই। নম্বর ১, ক্যালকুলেটেড অপাসিটি। এর মানে হচ্ছে তুমি কখনোই তোমার উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার করো না, যতটা দরকার ততটাই দেখাও। মানুষ যখন গল্পের অর্ধেক জানে, বাকিটা তারা নিজের কল্পনায় ভরে ফেলে, আর সেই কল্পনাই ধীরে ধীরে তাদের নিয়ন্ত্রণ করে। ম্যাকিয়াভেলি একবার বলেছিলেন, সবাই তাই দেখে তুমি যা দেখাও, খুব অল্প মানুষই জানে তুমি আসলে কেমন। একবার ভাবো তো, তোমার চেনা সবচেয়ে রহস্যময় মানুষগুলোর কথা। তারা কি কখনো সব কথা বলে দেয়? না, তারা গল্পে ফাঁক রাখে, প্রশ্নের জবাবে প্রশ্ন ছুড়ে দেয়। যেখানে ব্যাখ্যা আশা করা হয়, সেখানে তারা শুধু হালকা একটা হাসি দেয়। এটা মিথ্যে বলা নয়, এটা কৌশলগত যোগাযোগের ব্যাপার। বাস্তবে বেশিরভাগ কথোপকথনে কি হয় জানো? কেউ তোমাকে একটা প্রশ্ন করে, আর তুমি মনে করো পুরো উত্তর দেওয়াই তোমার দায়িত্ব। তুমি বলে ফেলো তোমার উদ্দেশ্য, তোমার ভয়, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা। তুমি ভাবো এতে বিশ্বাস তৈরি হচ্ছে, কিন্তু আসলে তুমি ধীরে ধীরে তোমার শক্তি বিলিয়ে দিচ্ছ। বুদ্ধিমান মানুষ জানে রহস্যই প্রভাব তৈরি করে। যখন তুমি সবকিছু প্রকাশ করো না, মানুষ কৌতূহলী হয়। কৌতূহল থেকেই আগ্রহ আসে, আগ্রহ থেকে সম্মান, আর সম্মান থেকেই জন্ম নেয় প্রভাব। ধরো, কেউ তোমাকে জিজ্ঞেস করল, এই শুক্রবার কি করছ? বেশিরভাগ মানুষ বলে, এই তো বাসায় থাকব, একটু মুভি দেখব। এটা সম্পূর্ণ স্বচ্ছ উত্তর, কিন্তু একই সঙ্গে সম্পূর্ণ ভুলে যাওয়ার মতো। এর বদলে তুমি বলতে পারো, কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তারপর আলোচনার বিষয় বদলে ফেলো। ফারাকটা খেয়াল করো। প্রথম উত্তর তোমাকে পূর্বানুমেয় বানায়, দ্বিতীয় উত্তর তোমাকে আকর্ষণীয় করে তোলে। এর মানে এই নয় যে তুমি রূঢ় হবে বা সবকিছু গোপন রাখবে। এর মানে হল, কি শেয়ার করবে, কখন শেয়ার করবে, সেটা তুমি বেছে নেবে। যে কোনো ক্ষেত্রে সবচেয়ে সফল মানুষগুলো এই নীতিটা আয়ত্ত করে। তারা ঠিক যতটুকু দরকার ততটুকুই প্রকাশ করে, যা মানুষকে আগ্রহী রাখার জন্য যথেষ্ট, কিন্তু সম্পর্ক নষ্ট করার মতো কখনোই নয়। তোমার তথ্যই তোমার মুদ্রা।
একবারে সব খরচ করে দিও না। যখন তুমি ক্যালকুলেটেড অপাসিটি চর্চা করো, মানুষ তোমার কথাই বেশি মনোযোগ দেয়, কারণ তারা জানে তুমি সব কথা বলো না। তোমার শব্দের ওজন বেড়ে যায়, কারণ সেগুলো বিরল। মনে রেখো, রহস্যময় হওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হল নিজের গল্প আর সম্পর্কের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। নম্বর 2, অ্যাডাপটিভ পার্সোনা। তুমি সবার সামনে একই মানুষ নও, আর এটা তোমার দুর্বলতা নয়, এটাই তোমার শক্তি। তুমি যার সঙ্গে কথা বলছো তার উপর ভিত্তি করে নিজের প্রকাশভঙ্গি বদলাও। মানুষ ভাবে তারা তোমাকে চেনে, কিন্তু বাস্তবে তারা তোমার একটা সংস্করণকেই চেনে, সবটা নয়। ম্যাকিয়াভেলি একবার ইঙ্গিত দিয়েছিলেন, মানুষের স্বাভাবিক প্রবণতাকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করাই আসল কৌশল। কারণ যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে তোমার মতো নয়। প্রতিটা মানুষের মূল্যবোধ আলাদা, কথা বলার ধরন আলাদা, তথ্য বোঝার পদ্ধতিও আলাদা। তুমি যদি সবার সঙ্গে একইভাবে কথা বলো, কিছু মানুষের সঙ্গে আলোচনায় সংযোগ হবে, আর বাকিদের তুমি পুরোপুরি মিস করবে, কারণ সবার বলা বা বোঝার ক্ষমতা এক নয়। বুদ্ধিমান মানুষ আগে মানুষটাকে পড়ে, তারপর কথা বলে। সে কি বিশ্লেষণধর্মী? তাহলে তথ্য দাও, সংখ্যা দাও, যুক্তি দাও। সে কি আবেগপ্রবণ? তাহলে অনুভূতির জায়গায় কথা বলো। ম্যাকিয়াভেলি বলেছিলেন, একজন নেতার উচিত এমনভাবে কথা বলা যাতে যারা তাকে দেখে বা শুনে তারা যেন তাকে দয়ালু, বিশ্বস্ত, মানবিক, ন্যায়পরায়ণ আর নৈতিক বলে মনে করে। এটা ভান ধরতে বলার কথা না, এটা কার্যকর হওয়ার কথা। আসলে তুমি এটা আগে থেকেই করো, খেয়াল করে দেখো। তুমি তোমার দাদির সঙ্গে যেভাবে কথা বলো, বন্ধুদের সঙ্গে সেভাবে কথা বলো না। একটা চাকরির ইন্টারভিউতে তুমি যেভাবে আচরণ করো, পার্টিতে তুমি সেভাবে থাকো না। পরিস্থিতি অনুযায়ী তুমি নিজের ভিন্ন দিক তুলে ধরো। এটাই অ্যাডাপটিভ পার্সোনা। সে কি বাস্তববাদী? তাহলে তাকে দেখাও জিনিসটা কিভাবে কাজ করে। সে কি বড় ছবি দেখে কল্পনা করতে ভালোবাসে? তাহলে একটা ছবির মতো গল্প বলো। এটা ম্যানিপুলেশন না, এটা কমিউনিকেশন ইন্টেলিজেন্স। একটু পানি নিয়ে ভাবো। পানি যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, কিন্তু কখনোই নিজের স্বভাব হারায় না। কাপে থাকুক, বোতলে থাকুক বা একটা বিশাল হ্রদে, ওটা পানিই থাকে। তোমার অ্যাডাপটিভ পার্সোনাও ঠিক তেমন। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নাও, কিন্তু নিজের মূল নীতি ছেড়ে যেও না। বেশিরভাগ মানুষ যে ভুলটা করে তা হল, তারা ভাবে সবার সঙ্গে একইভাবে অথেন্টিক হতে হবে। কিন্তু অথেন্টিক হওয়া মানে সব জায়গায় একই রকম না। অথেন্টিক হওয়া মানে নিজের সত্যটাকে ধরে রেখে সবচেয়ে কার্যকরভাবে সেটা প্রকাশ করতে পারা। যখন তুমি অ্যাডাপটিভ পার্সোনা আয়ত্ত করো, তখন তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যার সঙ্গে প্রায় সবাই সংযোগ অনুভব করে। মানুষ তোমার পাশে স্বস্তি পায়, কারণ তুমি তাদের ভাষায় কথা বলো। এই দক্ষতা ভয়ঙ্করভাবে শক্তিশালী হয়ে ওঠে নেগোসিয়েশন, লিডারশিপ আর গভীর সম্পর্ক গড়ার ক্ষেত্রে। তুমি মানুষকে বোঝাতে জোর করো না, তুমি তাদের জন্য তোমাকে বোঝা সহজ করে দাও। কিন্তু একটা সতর্কতা মনে রেখো, এতটা বদলে যেও না যে নিজেকেই হারিয়ে ফেলো। তোমার মূল্যবোধ, তোমার সততা, তোমার মূল নীতিগুলো কখনো বদলাবে না, শুধু তোমার উপস্থাপনা বদলাবে। সবচেয়ে শক্ত মানুষরা হীরের মতো, তাদের অনেকগুলো দিক থাকে, কিন্তু ভেতরে তারা একটাই কঠিন পাথর। নম্বর 3, ডিট্যাচমেন্ট নীতি। তুমি কোনো সম্পর্কের দাস নও, কোনো আবেগের দাস নও, কোনো মতামতের দাসও নও। যেটা হারাতে তোমার ভয় হয় না, সেটা কখনোই তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। যেটা তোমাকে বেঁধে রাখতে পারে না, সেটা দিয়ে তোমাকে ম্যানিপুলেট করাও যায় না। ম্যাকিয়াভেলি একবার বলেছিলেন, ভালোবাসা আর ভয় একসঙ্গে খুব কমই টিকে থাকে। আর যদি একটাকে বেছে নিতেই হয়, তাহলে ভালোবাসার চেয়ে ভীত হওয়াই বেশি নিরাপদ। ডার্ক ইন্টেলিজেন্সের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি হল এই ডিট্যাচমেন্ট। মানুষ ভাবে এর মানে ঠান্ডা হয়ে যাওয়া, নির্দয় হয়ে যাওয়া। কিন্তু না, এর মানে উদাসীন হওয়া নয়, এর মানে মুক্ত হওয়া। বেশিরভাগ মানুষ তাদের আসক্তির দ্বারাই নিয়ন্ত্রিত। চাকরি হারানোর ভয়ে তারা খারাপ ব্যবহার সহ্য করে। একটা সম্পর্ক হারানোর ভয়ে তারা নিজেদের মূল্যবোধ বিসর্জন দেয়। স্বীকৃতি হারানোর ভয়ে তারা সত্য না বলে মানুষ যেটা শুনতে চায় সেটাই বলে। হারানোর ভয় তোমাকে দুর্বল করে। সেই ভয় থেকে মুক্ত হতে পারলেই তুমি শক্তিশালী হতে পারবে। এর মানে এই না যে তোমার কাছে কিছুই গুরুত্বপূর্ণ নয়,
এর মানে হল তুমি কোনো কিছুর জন্য মরিয়া হয়ে ওঠো না। একটা দৃশ্য কল্পনা করো, দুজন মানুষ একটা ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করছে। ব্যক্তি এ এই ডিলটা যে কোনোভাবে ওকে করতে চাইছে। সে এই ডিলের ওপর ভরসা করে ফেলেছে, আগাম পরিকল্পনাও করে ফেলেছে, ডিলটা হবেই ধরে নিয়েছে। আর ব্যক্তি বি, সে চায় ডিলটা হোক, কিন্তু তার কাছে এর বিকল্প আছে। শর্ত ঠিক না হলে সে উঠে চলে যেতে পারে। এখন বলো তো, এই আলোচনায় কার হাতে বেশি শক্তি? অবশ্যই ব্যক্তি বি, কারণ সে ফলাফলের সঙ্গে আটকে নেই। তার কাছে বিকল্প থাকায় সে শক্ত অবস্থানে থেকে কথা বলতে পারছে। ডিট্যাচমেন্ট তোমাকে স্পষ্টতা দেয়। যখন তুমি নিজেকে ঠিক প্রমাণ করার নেশায় আটকে থাকো না, তখন তুমি পরিস্থিতিকে পরিষ্কারভাবে দেখতে পারো। যখন তুমি স্বীকৃতির জন্য মরিয়া নও, তখন সিদ্ধান্তগুলো আরও ভালো হয়। যখন তোমার একা হয়ে যাওয়ার ভয় নেই, তখন তুমি সম্পর্ক বাছাইও ঠিকভাবে করতে পারো। এখানেই প্যারাডক্সটা। তুমি যত কম কোনো কিছুর প্রয়োজন বোধ করো, সেটা পাওয়ার সম্ভাবনা তত বেশি হয়ে যায়। আত্মবিশ্বাসী মানুষদের কথা ভাবো। তারা আত্মবিশ্বাসী এই জন্য না যে সব সময় সবকিছু তাদের পক্ষে থাকে। তারা আত্মবিশ্বাসী এই জন্য কারণ তারা জানে সবকিছু নিজের মতো না হলেও তারা ঠিকই টিকে থাকবে। এটাই ডিট্যাচমেন্টের শক্তি। এখন এর মানে এই না যে তুমি বেপরোয়া বা উদাসীন হয়ে যাবে, বরং তোমার লক্ষ্যগুলোর জন্য তুমি পরিশ্রম করবে, তোমার জীবনের মানুষগুলোর ব্যাপারে তুমি যত্ন নেবে, কিন্তু কোনো ফলাফলের সঙ্গে এমনভাবে আটকে যাবে না যাতে তোমার পরিষ্কার চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যায় আর কৌশলগতভাবেও কাজ করতে না পারো। ডিট্যাচমেন্ট তোমাকে ম্যানিপুলেশন থেকেও রক্ষা করে। যখন কেউ এমন কিছু কেড়ে নেওয়ার ভয় দেখায় যেটা হারাতে তুমি ভয় পাও না, তখন সেই হুমকির কোনো শক্তিই থাকে না। যে মানুষটার হারানোর কিছুই নেই সে সবার চেয়ে দুর্বল, কিন্তু যে মানুষটার পাওয়ার অনেক কিছু আছে আর হারানোর কোনো ভয় নেই, সেই সবচেয়ে শক্তিশালী। এটা ধীরে ধীরে চর্চা করো। ছোট জিনিস দিয়ে শুরু করো। প্রতিটা তর্ক জিততেই হবে এমন চিন্তা ছাড়ো। সবাই তোমাকে পছন্দ করবে এমন প্রত্যাশা বাদ দাও। তোমার পরিকল্পনা ঠিক যেমন তুমি ভেবেছ তেমনই চলতে হবে, এই জেদটাও একটু ঢিলে দাও। এই দক্ষতা তৈরি হতে থাকলে একটা অদ্ভুত জিনিস তুমি খেয়াল করবে। মানুষ তোমাকে বেশি সম্মান করতে শুরু করবে, কারণ তারা অনুভব করবে তোমাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না, আর সেখান থেকেই সম্মান তৈরি হয়। মনে রেখো, ডিট্যাচমেন্ট মানে যত্ন না নেওয়া নয়। ডিট্যাচমেন্ট মানে হল যত্ন নেওয়া, কিন্তু সেই যত্নের দ্বারা নিয়ন্ত্রিত না হওয়া। নম্বর 4, সাইলেন্ট লেভারেজ। তুমি সরাসরি কিছু চাপিয়ে দাও না। তুমি অপেক্ষা করো। মানুষ যখন নিজে ভুল করে, যখন তারা দুর্বল হয়ে পড়ে, তখন তোমার নীরব উপস্থিতিটাই সবচেয়ে বড় প্রভাব হয়ে ওঠে। ম্যাকিয়াভেলি একবার বলেছিলেন, ঝুঁকি ছাড়া কখনোই বড় কিছু অর্জিত হয়নি। বেশিরভাগ মানুষ ভাবে ক্ষমতা মানেই হৈহুল্লোড়, জোরে কথা বলা, যা ইচ্ছে দাবি করা, নিজের ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দেওয়া। ওগুলো অপেশাদারদের খেলা। আসল ক্ষমতা কখনোই চিৎকার করে না, আসল ক্ষমতা ফিস করে। সাইলেন্ট লেভারেজ হল একটা শব্দ না বলে প্রভাব তৈরির শিল্প। এটা এমনভাবে নিজেকে স্থাপন করার কৌশল যাতে শুধুমাত্র তোমার উপস্থিতি যে কোনো পরিস্থিতির ভারসাম্য বদলে দেয়। এটা কাজ করে কিভাবে? শোনো, তুমি মানুষকে কি করতে হবে সেটা বলো না। তুমি এমন পরিস্থিতি তৈরি করো যেখানে তারা নিজেরাই এমন সিদ্ধান্ত নেয় যেটা শেষ পর্যন্ত তোমারই উপকারে আসে। তুমি সম্মান দাবি করো না, তুমি নিজেকে অপরিহার্য করে তোলো। তুমি ক্ষমতার জন্য লড়াই করো না, মানুষ নিজেরাই সেটা তোমার হাতে তুলে দেয়। চলো বাস্তব উদাহরণে যাই। কথোপকথনে সাইলেন্ট লেভারেজ মানে কখন থামতে হবে সেটা জানা। বেশিরভাগ মানুষ নীরবতায় অস্বস্তি বোধ করে, তাই তারা সেই নীরবতা ভাঙতে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলে ফেলে, আর সেই কথাগুলোতেই তারা নিজেদের অনেক কিছু প্রকাশ করে দেয়। তুমি যখন নীরবতায় স্বস্তি বোধ করো, তখন কথোপকথনের তালটা তোমার হাতে চলে আসে। পরের বার কেউ তোমাকে কঠিন প্রশ্ন করলে তৎক্ষণাৎ উত্তর দিও না, একটু থামো, ভাবুক চোখে তার দিকে তাকাও, কয়েক সেকেন্ড নীরবতাকে বাড়তে দাও, তারপর উত্তর দাও। খেয়াল করো তোমার কথার ওজন কিভাবে বদলে যায়। নেগোসিয়েশনে সাইলেন্ট লেভারেজ মানে তোমার কাছে বিকল্প আছে, কিন্তু সেটা বলে বেড়াচ্ছ না। অন্য পক্ষ জানে তুমি চাইলে উঠে যেতে পারো। এই জানাটাই তাদের আচরণ বদলে দেয়। তোমাকে হুমকি দিতে হয় না, তোমার চলে যাওয়ার প্রস্তুতিই যথেষ্ট। সম্পর্কে সাইলেন্ট লেভারেজ মানে স্বীকৃতি না চেয়েও মূল্য যোগ করা। তুমি যখন ধারাবাহিকভাবে অন্যদের জীবন সহজ করে দাও, তারা স্বাভাবিকভাবেই তোমাকে পাশে রাখতে চায়। তোমাকে আনুগত্য দাবি করতে হয় না,
তুমি কাজ দিয়ে সেটা অর্জন করো। পেশাগত পরিবেশে সাইলেন্ট লেভারেজ মানে সমস্যার সমাধানকারী মানুষ হয়ে ওঠা। তুমি ঘোষণা দাও না যে তুমি সব ঠিক করে দিবে, তুমি শুধু নিয়মিতভাবে বিভিন্ন সমস্যার সমাধান করো। একসময় সবাই জেনে যায় তোমার উপর ভরসা করা যায়। সাইলেন্ট লেভারেজের মূল চাবিকাঠি হল ধৈর্য। তুমি তাৎক্ষণিক ফল খুঁজছ না, তুমি দীর্ঘমেয়াদী প্রভাব তৈরি করছ। বেশিরভাগ মানুষ চায় তাৎক্ষণিক ফল, এখনই রেজাল্ট, এখনই স্বীকৃতি। কিন্তু সাইলেন্ট লেভারেজ ভিন্নভাবে কাজ করে। তুমি বীজ বোনো, তারপর অপেক্ষা করো। তুমি বিনিয়োগ করো, তারপর সময় দাও সেটাকে ফল দিতে। এর জন্য আলাদা মানসিকতা দরকার। বিলম্বিত সন্তুষ্টির সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করা শিখতে হয়। বিশ্বাস রাখতে হয় তোমার ধারাবাহিক কাজ একদিন ঠিকই সেই প্রভাব তৈরি করবে যেটা তুমি চাও। যখন তুমি সাইলেন্ট লেভারেজ আয়ত্ত করো, একটা অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। মানুষ তোমার কাছে পরামর্শ চাইতে আসে তুমি কিছু অফার করার আগেই। তারা তোমার অনুমোদন খোঁজে তুমি দাবি করার আগেই। তারা তোমার পথ অনুসরণ করে তুমি বলার আগেই। তুমি হয়ে ওঠো সেই নীরব শক্তি যে কিছু না বলেও ফলাফল বদলে দেয়, আর কেউ টের পায় না কিভাবে হলো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ নৈতিক বিষয় আছে। সাইলেন্ট লেভারেজ কখনোই মানুষকে ক্ষতি করার জন্য ব্যবহার করা উচিত না। লক্ষ্য হওয়া উচিত এমন পরিস্থিতি তৈরি করা যেখানে সবাই জিততে পারে। এর সবচেয়ে নৈতিক ব্যবহার হল মানুষকে নিজের আর অন্যদের জন্য ভালো সিদ্ধান্তের দিকে এগিয়ে নেওয়া। তুমি কাউকে ঠকাচ্ছ না, তুমি তাদের পথ দেখাচ্ছ এমন এক জায়গায় যেখানে সবার স্বার্থ রক্ষা হয়। আর একটা কথা মনে রেখো, সাইলেন্ট লেভারেজ মানে নিষ্ক্রিয় থাকা না। তুমি কাজ করছ, তুমি পদক্ষেপ নিচ্ছ। তুমি এগুলো করছ চুপচাপ, হিসেব করে, চিৎকার না করে, প্রকাশ্যে না দেখিয়ে। নম্বর 5, সাইকোলজিক্যাল ইকো। তুমি মানুষকে যা বলতে চাও সেটা বলো না। তুমি তাদের ভেতরের চাহিদা আর ভয়গুলো আবার তাদের দিকেই ফিরিয়ে দাও। তাদের মনে হয় তুমি তাদের ভাষায় কথা বলছ, কিন্তু বাস্তবে তুমি তাদের বুঝতে চেষ্টা করছ। আর সেই বোঝাপড়া থেকেই জন্ম নিচ্ছে প্রভাব। ম্যাকিয়াভেলি একবার বলেছিলেন, মানুষ বিচার করে চোখ দিয়ে, হাত দিয়ে নয়। কারণ সবাই দেখতে পায়, কিন্তু খুব কম মানুষ সত্যিই অনুভব করতে পারে। সবাই খেয়াল করে তুমি দেখতে কেমন, কিন্তু খুব অল্প মানুষই জানে তুমি আসলে কে। সাইকোলজিক্যাল ইকো মানে হল নিজেকে এমন এক আয়না বানানো যেটা মানুষের সামনে ধরলে তারা যা দেখতে চায় আর যা শুনতে চায় সেটাই প্রতিফলিত করে। এটা প্রতারণা না, এটা গভীর বোঝাপড়া আর কৌশলগত যোগাযোগ। মানুষ কোনো পণ্য কেনে না, কোনো সার্ভিসও না, কোনো আইডিয়াও না। মানুষ তাই কেনে যা তাদের সমস্যার সমাধান করে আর তাদের অপূর্ণ চাহিদা পূরণ করে। তুমি যখন কারোর আসল চাহিদাটা ধরতে পারো আর সেটা তাদের সামনে স্পষ্ট করে তুলে ধরতে পারো, তখন তুমি তাদের কাছে ভীষণ মূল্যবান হয়ে ওঠো। বেশিরভাগ মানুষ এখানে ব্যর্থ হয়, কারণ তারা নিজে কি বলবে সেটা নিয়ে ব্যস্ত থাকে। অন্যজন কি শুনতে চায় সেটা বোঝার সময় তাদের নেই। চলো বাস্তবে সাইকোলজিক্যাল ইকো কিভাবে কাজ করে সেটা দেখি। প্রথম ধাপ, তোমাকে মানুষের আচরণ বুঝতে হবে। যাকে তুমি সামনে পাচ্ছ তারা কেউ খালি হাতে আসেনি। প্রত্যেক মানুষ বয়ে বেড়ায় অদৃশ্য চাপ, গোপন আকাঙ্ক্ষা আর না বলা ভয়। তোমার কাজ হল সেগুলোর ইঙ্গিত খুঁজে বের করা। কেউ যখন তার কাজের কথা বলে, সে শুধু তথ্য দিচ্ছে না, সে দেখাচ্ছে সে নিজেকে কিভাবে দেখে আর ভেতরে ভেতরে কি নিয়ে চিন্তিত। কেউ যখন সম্পর্কের কথা বলে, সে তার আবেগের প্যাটার্ন আর গভীর চাহিদাগুলো তোমার সামনে খুলে দেয়। বেশিরভাগ মানুষ শোনে উত্তর দেওয়ার জন্য, তোমাকে শুনতে হবে বোঝার জন্য। এখন একটা সহজ কাঠামো মনে রাখো। প্রত্যেক মানুষ মনে মনে 3টে প্রশ্ন করে। আমি কি নিজেকে উপস্থাপন করতে পারছি? আমাকে কি খেয়াল করা হচ্ছে? আমাকে কি মূল্য দেওয়া হচ্ছে? তুমি যখন তোমার কথা আর আচরণের মাধ্যমে এই 3টের উত্তর হ্যাঁ বানাতে পারো, তখন এক গভীর সংযোগ তৈরি হয়। সাইকোলজিক্যাল ইকো মানে মানুষ যা বলছে শুধু সেটার প্রতিধ্বনি নয়, মানুষ যা বোঝাতে চাইছে সেটার প্রতিফলন। তুমি শব্দের পেছনের আবেগটা ধরো, অভিযোগের পেছনে চাহিদাটা ধরো, রাগের পেছনে ভয়টা ধরো। ধরো কেউ বলল, আমি আমার চাকরিটা একদম ঘৃণা করি। বেশিরভাগ মানুষ তখন উপদেশ দিতে শুরু করে, নতুন চাকরি খোঁজো, এটা করো, ওটা করো। কিন্তু তুমি যদি গভীরে শোনো, তুমি বুঝবে সে হয়তো নিজেকে অবমূল্যায়িত মনে করছে, হয়তো চ্যালেঞ্জ পাচ্ছে না, হয়তো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। সাইকোলজিক্যাল ইকোর জবাব হতে পারে,
শুনে মনে হচ্ছে তুমি তোমার কাজের জন্য যথেষ্ট স্বীকৃতি পাচ্ছ না, অথবা মনে হচ্ছে তুমি এমন কিছু চাইছ যেটা তোমাকে আরও এগিয়ে নেবে। ফারাকটা বুঝতে পারছ? তুমি সমাধানে ঝাঁপিয়ে পড়নি, তুমি আগে তাদের অনুভূতিটাকেই প্রতিফলিত করেছ। এতেই মানুষ তাকে বোঝা যাওয়ার অনুভূতি পায়, আর সেখান থেকেই জন্ম নেয় বিশ্বাস আর প্রভাব। এখানে মূল কৌশলটা হল মানুষ যা প্রকাশ করছে তার একটা ইতিবাচক রূপ ফিরিয়ে দেওয়া। কেউ যদি অতিরিক্ত চাপের কথা বলে, তুমি তার নিষ্ঠা আর উচ্চ মানদণ্ডটা তুলে ধরো। কেউ যদি হতাশার কথা বলে, তুমি তার উৎকর্ষের আকাঙ্ক্ষাটাকে প্রতিফলিত করো। এই কৌশল কাজ করে কারণ মানুষের ভেতরে একটা গভীর মানসিক চাহিদা আছে। সেটা হলো সবাই চায় মানুষ তাকে সহজে বুঝতে পারুক। যখন তুমি দেখাতে পারো তুমি সত্যিই তাকে দেখছ, তখন সে স্বাভাবিকভাবেই তোমাকে বেশি বিশ্বাস করে আর তোমার মতামতকে বেশি মূল্য দেয়। এখন এখানেই আসল শক্তিটা। একবার যদি তুমি কারোর মূল চাহিদা আর ভয়টা বুঝে ফেলো, তখন তোমার আইডিয়া, তোমার প্রস্তাব, তোমার অনুরোধ সবকিছু এমনভাবে উপস্থাপন করতে পারবে যেটা তার ভেতরের জগতে স্বাভাবিকভাবেই সাড়া ফেলতে পারে। কারোর কাছে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলে তুমি কথা বলো স্থায়িত্ব আর সুরক্ষার ভাষায়। কারোর কাছে স্বীকৃতি গুরুত্বপূর্ণ হলে তুমি কথা বলো অর্জন আর সম্মানের ভাষায়। কারোর কাছে স্বাধীনতা মূল্যবান হলে তুমি কথা বলো পছন্দ আর স্বাধীনতার ভাষায়। তুমি বার্তা বদলাচ্ছ না, তুমি বদলাচ্ছ তার প্রতিস্থাপন, মানুষটার মানসিক প্রোফাইল অনুযায়ী। লিডারশিপে, সেলসে, পেরেন্টিংয়ে আর সম্পর্কে এই ক্ষমতা ভীষণ শক্তিশালী। মানুষ যখন অনুভব করে তুমি তাদের গভীরভাবে বুঝেছ, তারা নিজেরাই তোমার সঙ্গে কাজ করতে চায়, তোমার লিডারশিপ মানতে চায়, তোমাকে সমর্থন করতে চায়। সাইকোলজিক্যাল ইকোর নৈতিক ব্যবহার একটাই, সত্যিকারের কৌতূহল নিয়ে মানুষকে বোঝা আর তাদের প্রয়োজন মেটাতে সাহায্য করা। যখন তুমি এই কৌশল ব্যবহার করো অন্যের ভালো করার জন্য, তখন এটা হয়ে ওঠে গভীর, শক্তিশালী আর অর্থপূর্ণ। নম্বর 6, অ্যাম্বিগুয়াস মোরালিটি। তুমি পুরোপুরি ভালোও না, আবার পুরো খারাপও না। তুমি যে কোনো কাজ নিজের মতো করে ফেলো, কারণ সত্যিকারের ক্ষমতা সবসময় কালো আর সাদার মধ্যে থাকে না। অনেক সময় সেটা লুকিয়ে থাকে ধূসর এলাকায়। ম্যাকিয়াভেলি একবার বলেছিলেন, যদি ভালোবাসা আর ভয়ের মধ্যে একটাকে বেছে নিতে হয়, তাহলে ভীত হওয়াই বেশি নিরাপদ। কারণ এই দুটো একসঙ্গে পাওয়া খুব কঠিন। ডার্ক ইন্টেলিজেন্সের মধ্যে এটাই সবচেয়ে বিতর্কিত বৈশিষ্ট্য, আর এটাকেই মানুষ সবচেয়ে বেশি ভুল বোঝে। তাই পরিষ্কার করে বলি, এর মানে কি আর এর মানে কি নয়। অ্যাম্বিগুয়াস মোরালিটি মানে এই না যে তোমার কোনো নৈতিকতা নেই। এটা এই না যে পরিণতির কথা না ভেবে যা খুশি করবে। এটা এই না যে অন্যকে আঘাত করে তুমি এগিয়ে যাবে। এর মানে একটাই, তুমি বোঝো বাস্তব পৃথিবী জটিল। কখনো কখনো স্বল্পমেয়াদী সঠিক কাজটা দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর ফল বয়ে আনে। কখনো কখনো অতিরিক্ত ভালো হওয়া খারাপ আচরণকে উৎসাহ দেয়। কখনো কখনো মানুষকে রক্ষা করতে গেলে এমন সিদ্ধান্ত নিতে হয় যেগুলো দেখতে সুন্দর নয়। এটাই বাস্তবতা। পরিপূর্ণ নৈতিক স্পষ্টতা একটা বিলাসিতা, যেটা বেশিরভাগ মানুষ বহন করতে পারে না যখন তারা বাস্তব পরিণতিসহ জটিল পরিস্থিতির মুখোমুখি হয়। চলো কয়েকটা উদাহরণ দেখি। ধরো তুমি একজন লিডার, আর তুমি জানতে পারলে তোমার টিমের একজন সদস্য নিয়মিত ক্লায়েন্টদের কাছে মিথ্যা বলছে আর সম্পর্ক নষ্ট করছে। ভালো মানুষ হওয়ার সহজ পথ কি? আর একটা সুযোগ দেওয়া, আরও ট্রেনিং দেওয়া, আশা করা সে বদলাবে। কিন্তু তখন প্রশ্ন আসে, যারা সৎভাবে কাজ করছে তাদের কি হবে? যাদের সঙ্গে প্রতারণা হচ্ছে সেই ক্লায়েন্টদের কি হবে? আর পুরো প্রতিষ্ঠানের ভবিষ্যৎটাই বা কি হবে? অ্যাম্বিগুয়াস মোরালিটি যাদের আছে তারা বুঝতে পারে একজনের সঙ্গে নরম হওয়ার চেয়ে অনেকের সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ। তাই তারা কঠিন সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে সেই মানুষটাকে টিম থেকে সরিয়ে দেয়। হ্যাঁ, সেটা কঠোর মনে হয়, কিন্তু এটা নিষ্ঠুরতা নয়, এটা প্র্যাগম্যাটিক এথিক্স। আরেকটা উদাহরণ, কেউ তোমার কাছে সম্পর্ক নিয়ে পরামর্শ চাইল। তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ এই সম্পর্কটা বিষাক্ত, ধ্বংসাত্মক। ভালো হওয়ার সহজ পথ কি? সমর্থন দেওয়া, কিছু নেতিবাচক না বলা। কিন্তু অ্যাম্বিগুয়াস মোরালিটি এখানে বলে, সত্যিকারের দয়া সবসময় আরামদায়ক হয় না। কখনো কখনো কঠিন সত্যটা বলা দরকার, যদিও সেটা সাময়িকভাবে কারো অনুভূতিতে আঘাত করে। এখানে মূল নীতিটা কি? দেখতে কেমন লাগছে সেটা নয়, ফলাফল কি হবে সেটার উপর ফোকাস। অনেক সময় যেটা বাইরে থেকে ভালো দেখায়, ভেতরে ভেতরে তা খারাপ ফল তৈরি করে। আবার অনেক সময় যেটা বাইরে থেকে কঠোর মনে হয়, সেটাই সবার জন্যে ভালো ফল আনে।
এটার জন্যে দরকার একটা ভিন্ন ধরনের নৈতিক চিন্তা। নিজেকে জিজ্ঞেস করো না, এতে আমাকে ভালো মানুষ মনে হবে কিনা। নিজেকে জিজ্ঞেস করো, কোন সিদ্ধান্তটা সবচেয়ে বেশি মানুষের জন্যে সবচেয়ে ভালো ফল বয়ে আনবে। আর হ্যাঁ, এই পথে হাঁটলে দায়িত্ব নিতেই হবে। তোমার সিদ্ধান্ত কঠিন হতে পারে, অপ্রিয় হতে পারে, তবুয়া তার পরিণতির দায় তোমাকেই নিতে হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। অ্যাম্বিগুয়াস মোরালিটি মানে স্বার্থপরতা না। তুমি নিজের লাভের জন্যে অন্যের ক্ষতি করছ না। তুমি এমন সিদ্ধান্ত নিচ্ছ যেগুলো বৃহত্তর কল্যাণের জন্যে, যদিও সেগুলো ব্যক্তিগতভাবে তোমার জন্যে কষ্টকর। এই বৈশিষ্ট্যটা আরও একটা জিনিস শেখায়। প্রতিটি পরিস্থিতি এক নয়। একই কাজ এক জায়গায় ভুল হতে পারে আর অন্য জায়গায় জরুরি। ধরো, ঘনিষ্ঠ সম্পর্কে সম্পূর্ণ সততা সেরা পথ। কিন্তু কিছু পেশাগত আলোচনায় সব কিছু খুলে বলা বরং ক্ষতিকর হতে পারে, যেখানে কৌশলগতভাবে তথ্য প্রকাশ আরও কার্যকর। অ্যাম্বিগুয়াস মোরালিটি থাকা মানুষ এই সূক্ষ্ম পার্থক্যগুলো বোঝে আর পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেয়। তবে একটা বিপদ আছে। এই বৈশিষ্ট্যটা ব্যবহার করে অনেকে স্বার্থপরতা আর ক্ষতিকর আচরণকেও যৌক্তিক প্রমাণ করতে পারে। এই কারণেই নিজের জন্যে পরিষ্কার সীমা ঠিক করা জরুরি। তোমার কোন মূল্যবোধগুলো আলোচনার বাইরে, কোন রেখাগুলো তুমি কখনোই অতিক্রম করবে না। ফলাফল যাই হোক, তুমি দায়িত্ব নিতে প্রস্তুত। এই সীমার ভেতরে থেকে নিজেকে অনুমতি দাও প্র্যাগম্যাটিক হতে, কৌশলী হতে। এমন সিদ্ধান্ত নিতেও প্রস্তুত থাকো যেগুলো অন্যরা বোঝে না বা সমর্থন করে না। মনে রেখো, সবার পছন্দ হওয়াই লক্ষ্য নয়। লক্ষ্য হল কার্যকর হওয়া এবং নৈতিক থাকা এমন একটা জটিল পৃথিবীতে যেখানে সহজ উত্তর সব সময় কাজ করে না। নম্বর 7, কন্ট্রোলড এক্সপোজার। তুমি নিজের সবকিছু প্রকাশ করো না। মানুষ যত কম জানে, তত বেশি তারা ধারণা করে নেয়। আর সেই ধারণাগুলোই এমন ভুল তৈরি করে যেগুলো তোমার কৌশলকে আরও সহজ করে দেয়। ম্যাকিয়াভেলি একবার বলেছিলেন, মানুষ এতটাই সরল চিন্তার আর তাৎক্ষণিক চাহিদায় এতটাই ব্যস্ত থাকে যে প্রতারক সবসময় এমন কাউকে না কাউকে পাবে যে প্রতারিত হতে প্রস্তুত। আজকের পৃথিবীতে, যেখানে মানুষ সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের প্রতিটা খুঁটিনাটি ছড়িয়ে দেয়, কন্ট্রোলড এক্সপোজার শুনতে পুরনো মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। যখন সবাই অতিরিক্ত শেয়ার করে, তখন যে মানুষটা কৌশল করে শেয়ার করে সে আলাদা হয়ে ওঠে। যখন সবাই নিজের চিন্তা আর অনুভূতি জোরে জোরে সম্প্রচার করে, যে মানুষটা একটু রহস্য রেখে দেয় সে আকর্ষণীয় হয়ে ওঠে। কন্ট্রোলড এক্সপোজার মানে নিজের ব্যক্তিগত তথ্য নিয়ে সচেতন হওয়া, বোঝা যে সব মানুষকে তোমার সবকিছু জানার দরকার নেই, আর বেছে বেছে শেয়ার করাই অনেক সময় সম্পর্ককে আরও শক্ত করে আর তোমার প্রভাব বাড়ায়। চলো এর মনস্তত্ত্বটা বুঝি। মানুষ স্বাভাবিকভাবেই কৌতূহলী। যখন আমরা কোনো অসম্পূর্ণ তথ্য দেখি বা কিছুটা রহস্য অনুভব করি, আমাদের মস্তিষ্ক নিজে থেকেই ফাঁকগুলো পূরণ করতে চায়। এটাই কিউরিওসিটি গ্যাপ। আর মানব আচরণে এটা সবচেয়ে শক্তিশালী মানসিক শক্তিগুলোর একটি। কন্ট্রোলড এক্সপোজার ব্যবহার করলে তুমি এই কৌতূহলের ফাঁক তৈরি করো, যেটা মানুষকে তোমার প্রতি আরও আগ্রহী করে তোলে আর তুমি যা শেয়ার করো সেটার দিকে আরও মনোযোগী করে। ভাবো তো, তোমার পরিচিত সবচেয়ে আকর্ষণীয় মানুষগুলোকে, তারা কি সব কিছু বলে দেয়? না, তারা এতটুকু শেয়ার করে যাতে তুমি যুক্ত থাকো, কিন্তু একই সঙ্গে আরও জানার ইচ্ছা বেঁচে থাকে। এটা কাকতালীয় নয়, এটা কৌশল। এবার আসি বাস্তব প্রয়োগে, বিশেষ করে পেশাগত পরিবেশে। কন্ট্রোলড এক্সপোজার মানে কোন আইডিয়াটা কখন শেয়ার করবে তা বেছে নেওয়া, মানে একসাথে নিজের সব ক্ষমতা দেখিয়ে না দেওয়া, মানে কিছু দক্ষতা, কিছু জ্ঞান সংরক্ষণে রাখা, যাতে ঠিক সময়ে তুমি সর্বোচ্চ মূল্য দিতে পারো। ধরো, নতুন চাকরিতে প্রথম সপ্তাহেই তুমি তোমার সব স্কিল দেখিয়ে দিলে, তাহলে মানুষ ভাববে এইটুকুই তোমার সর্বোচ্চ। কিন্তু যদি তুমি ধীরে ধীরে নিজের সক্ষমতা প্রকাশ করো, তাহলে একটা ধারণা তৈরি হয় তুমি ক্রমাগত উন্নতি করছো, তুমি বাড়ছ। সামাজিক পরিস্থিতিতেও একই কথা। যাকে তাকে তোমার পুরো জীবন কাহিনী শোনানো নয়। সম্পর্ক যত গভীর হবে, বিশ্বাস যত তৈরি হবে, তত ধীরে ধীরে ব্যক্তিগত তথ্য শেয়ার করা। এর মানে এই না যে তুমি গোপনীয় বা অসৎ, এর মানে তুমি সচেতন, তুমি কৌশলগত। আলোচনায় বা নেগোসিয়েশনে কন্ট্রোলড এক্সপোজার মানে শুরুতেই নিজের সব অগ্রাধিকার আর সীমাবদ্ধতা খুলে না বলা, কিছু তথ্য নিজের কাছে রেখে দেওয়া, যাতে পরিস্থিতি এগোনোর সাথে সাথে সেগুলোকে কৌশল হিসাবে ব্যবহার করা যায়। এখানে মূল নীতিটা মনে রাখো,
একবার যে তথ্য প্রকাশ পেয়ে গেছে সেটা আর ফেরানো যায় না। মানুষ একবার কিছু জেনে গেলে তারা আর সেটা না জেনে থাকতে পারে না। তাই বেশি বলার চেয়ে কম বলাই নিরাপদ। কিন্তু কন্ট্রোলড এক্সপোজার শুধু তথ্য লুকোনো নয়, এটা সময়েরও ব্যাপার। একই তথ্য ভিন্ন সময়ে প্রকাশ হলে একেবারে ভিন্ন প্রভাব ফেলে। ধরো কোনো সম্পর্কের শুরুতেই নিজের বড় অর্জনের কথা বললে সেটা অহংকার মনে হতে পারে, কিন্তু পরে যখন সেই অর্জনটা কোনো সমস্যার সমাধানে কাজে আসে তখন সেটাই তোমাকে নম্র আর উপকারী দেখায়। কন্ট্রোলড এক্সপোজার মানে নিজের শ্রোতাকে বোঝা। সব মানুষের কাছে একই তথ্য দেওয়া ঠিক না। সম্পর্ক আর পরিস্থিতি অনুযায়ী তোমার প্রকাশের মাত্রা বদলাবে। ঘনিষ্ঠ বন্ধু আর পরিবার তোমার সম্পর্কে বেশি জানবে, সাধারণ পরিচিতরা কম জানবে। ব্যবসায়িক পার্টনার তোমার একরকম দিক জানবে, প্রতিদ্বন্দ্বী জানবে আর একরকম। কর্মচারীরা জানবে এক ধরনের তথ্য, সহকর্মীরা জানবে অন্য ধরনের। এটা ভান করা না, এটা ম্যানিপুলেশন না, এটা উপযুক্ত হওয়া, এটা কৌশলগত হওয়া। আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে। কন্ট্রোলড এক্সপোজার মানে নিজের ডিজিটাল ছাপ নিয়ন্ত্রণ করা। তুমি অনলাইনে যা পোস্ট করো, যে কমেন্ট লেখো, যে ছবি শেয়ার করো, সব কিছুই তোমার স্থায়ী রেকর্ডের অংশ। অনেক মানুষ তোমার সঙ্গে কখনো দেখা না করেই এই তথ্যের ওপর ভিত্তি করে তোমাকে বিচার করবে। বুদ্ধিমান মানুষ নিজের অনলাইন উপস্থিতি নিয়ে সচেতন। তারা বোঝে যে ডিজিটাল পরিচয়ও তাদের সামগ্রিক কৌশলের অংশ। কন্ট্রোলড এক্সপোজারের লক্ষ্য শুধু রহস্যময় হওয়া নয়, লক্ষ্য হল নিজের গল্পের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা, নিজের সম্পর্কের দিকনির্দেশ ঠিক করা। কৌশল করে তথ্য প্রকাশ করলে তুমি মানুষের দৃষ্টিভঙ্গি গাইড করতে পারো। নিজের ব্যক্তিত্ব আর অভিজ্ঞতার যে দিকগুলো এখন সবচেয়ে প্রাসঙ্গিক সেগুলো সামনে আনতে পারো। অসম্পূর্ণ তথ্যের কারণে খাঁচায় বন্দী হওয়া বা স্টিরিওটাইপে আটকে পড়া এড়াতে পারো। তবে ভারসাম্যটা জরুরি। এতটুকু শেয়ার করবে যাতে সত্যিকারের সম্পর্ক তৈরি হয়, কিন্তু এত বেশি না যাতে তোমার কৌশলগত সুবিধা হারিয়ে যায়। সবচেয়ে সফল মানুষরা এই ভারসাম্যটাই বোঝে। তারা খোলা মনের, তারা আসল, কিন্তু একই সঙ্গে তারা জানে যে কতটা বলবে, কখন বলবে আর কাকে বলবে। নম্বর ৮, আউটকাম অবসেশন। তুমি এখানে তর্ক জেতার জন্য আসনি, পয়েন্ট প্রমাণ করার জন্যও না। তুমি এখানে এসেছ ফলাফল আনতে। যারা শুধু ফলাফলের দিকে তাকায় তারা অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট করে না। ম্যাকিয়াভেলি বলেছিলেন, গতকালের প্রয়োজন থেকেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর আজকের প্রয়োজন থেকেই সেই প্রতিশ্রুতি ভাঙা হয়। এই বৈশিষ্ট্যটাই আলাদা করে দেয় অপেশাদার আর পেশাদারকে, স্বপ্নদ্রষ্টা আর বাস্তব অর্জনকারীকে, কথাবাজ আর কাজ করা মানুষকে। বেশিরভাগ মানুষ এমন সব বিষয়ে আটকে যায় যেগুলোর আসলে কোনো মূল্য নেই। তারা কার্যকর হওয়ার চেয়ে সঠিক প্রমাণিত হতে চায়, ফল পাওয়ার চেয়ে ভালো দেখাতে বেশি আগ্রহী, লক্ষ্যে পৌঁছনোর চেয়ে নিজের প্রক্রিয়া নিয়ে ভালো অনুভব করতে চায়। আউটকাম অবসেশন এই সব শব্দ মুছে দেয়। যখন তুমি ফলের প্রতি আসক্ত হও তখন তোমার প্রশ্নগুলো বদলে যায়। আমি কিভাবে প্রমাণ করব আমি ঠিক? এই প্রশ্নের বদলে তুমি জিজ্ঞেস করো, আমি আসলে কি ফল পেতে চাই? এই পরিস্থিতিতে আমি কিভাবে ভালো দেখাব? এর বদলে তুমি ভাবো, কোন কাজটা করলে আমি কাঙ্ক্ষিত ফলাফলের কাছাকাছি যাব? এই চিন্তার পরিবর্তনই সবকিছু পাল্টে দেয়। চলো তর্ক বিতর্ক দিয়ে শুরু করি। বেশিরভাগ মানুষ তর্কে নামে ডিবেট জেতার মতো করে। তারা পয়েন্ট প্রমাণে ব্যস্ত থাকে, অন্যকে ভুল ধরাতে চায়, নিজের বুদ্ধি আর যুক্তি দেখাতে চায়। কিন্তু আউটকাম অবসেসড মানুষ ভিন্নভাবে এগোয়। তারা প্রথমেই জিজ্ঞেস করে, এই কথোপকথন থেকে আমি আসলে কি চাই? হয়তো তারা আচরণ বদলাতে চায়, হয়তো সমঝোতায় পৌঁছতে চায়, হয়তো শুধু অন্যজনের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করছে। যখন তারা নিজের কাঙ্ক্ষিত ফল পরিষ্কার করে ফেলে তখন সেই অনুযায়ী পথ বেছে নেয়। কখনো তর্ক জেতাই দরকার হয়, কিন্তু বেশিরভাগ সময় একেবারেই অন্য কিছু। ধরো তোমার লক্ষ্য কারোর আচরণ বদলানো। সেই ক্ষেত্রে তাকে ভুল প্রমাণ করা বরং উল্টো কাজ করতে পারে। মানুষ ভুল হতে পছন্দ করে না, আর আক্রমণ মনে হলে তারা আরও জেদি হয়ে যায়। এমন সময়ে ভালো কৌশল হতে পারে তাকে নিজেই সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সাহায্য করা। আবার ধরো তোমার লক্ষ্য একটা সম্পর্ক ঠিক রাখা, একই সঙ্গে সমস্যাটাও সমাধান করা। সেখানে সঠিক হওয়া হয়তো সমাধান খুঁজে পাওয়ার চেয়ে কম গুরুত্বপূর্ণ। এই নীতিটা জীবনের সব ক্ষেত্রেই কাজ করে। পেশাগত জীবনে আউটকাম অবসেশন মানে কোন কাজটা ব্যবসাকে আসলে এগিয়ে নিচ্ছে সেটার দিকে ফোকাস করা, কোনটা তোমাকে স্মার্ট দেখাচ্ছে সেটা নয়।
মানে দৃশ্যমানতার চেয়ে ইম্প্যাক্টকে গুরুত্ব দেওয়া। রাজনীতি আর ব্যক্তিগত পছন্দের চেয়ে ডেটা আর ফলাফলের ওপর সিদ্ধান্ত নেওয়া। ব্যক্তিগত সম্পর্কে আউটকাম অবসেশন মানে কে ঠিক কে ভুল এই লড়াইয়ে না গিয়ে সম্পর্কের স্বাস্থ্য আর সুখের দিকে নজর দেওয়া। প্রতিটা ছোট বিরক্তিতে প্রতিক্রিয়া না দেখিয়ে কোন লড়াইটা সত্যিই দরকার সেটা বেছে নেওয়া। নিজেকে গড়ার পথে আউটকাম অবসেশন মানে পরিশ্রম বা ইচ্ছার ভিত্তিতে নয়, বাস্তব ফলাফলের ভিত্তিতে নিজের অগ্রগতি মাপা। কি কাজ করছে কি কাজ করছে না সেটা নিয়ে সৎ হওয়া, যদি সেটা অস্বস্তিকর হয়। এখানেই আউটকাম অবসেশন ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে। এটা তোমাকে বাঁচায় ব্যস্ত কিন্তু অকার্যকর এই ফাঁদ থেকে। অনেক মানুষ কাজ আর অর্জনকে গুলিয়ে ফেলে। তারা ভাবে কঠিন পরিশ্রম মানে ফল আসবেই। কিন্তু আউটকাম অবসেসড মানুষ জানে ভুল জিনিসে প্রচণ্ড পরিশ্রম করেও কোথাও পৌঁছানো যায় না। তারা সবসময় নিজেকে প্রশ্ন করে, এই কাজটা কি আমাকে লক্ষ্যের দিকে নিচ্ছে, নাকি আমি শুধু ব্যস্ত থেকে কঠিন আর জরুরি কাজটা এড়িয়ে যাচ্ছি। এখান থেকেই আসে যাকে আমি বলি স্ট্র্যাটেজিক অলসতা। আউটকাম অবসেসড মানুষ অনেক সময় অন্যদের তুলনায় কম কাজ করছে বলে মনে হয়, কারণ তারা খুব বেছে বেছে নিজের শক্তি খরচ করে। তারা সেই 20% কাজেই মন দেয় যেটা 80% ফল আনে। তারা সবচেয়ে খাটুনি মানুষ হতে চায় না, তারা সবচেয়ে কার্যকর মানুষ হতে চায়। শেখা আর স্কিল ডেভেলপমেন্টেও একই নিয়ম। সবকিছু সব দিক থেকে শেখার বদলে তারা সেই নির্দিষ্ট দক্ষতাগুলোর উপর ফোকাস করে যেগুলো তাদের লক্ষ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তারা জিজ্ঞেস করে, সর্বোচ্চ ফল পেতে আমার ন্যূনতম কি শিখে নিলেই চলবে। এটা আলসেমি নয়, শর্টকাটও নয়, এটা স্ট্র্যাটেজি, এটা দক্ষতা। এখন একটা গুরুত্বপূর্ণ সতর্কতা। আউটকাম অবসেশন ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে যদি তুমি ফলের পেছনে ছুটতে গিয়ে নিজের মূল্যবোধ আর সম্পর্ক হারিয়ে ফেলো। সবচেয়ে স্বাস্থ্যকর পথ হল নৈতিক সীমার ভেতরে ফল নিয়ে অবসেসড হওয়া। তোমাকে সফলতার সংজ্ঞার মধ্যে থাকতে হবে, অর্থাৎ নিজের সততা রক্ষা করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, আর চারপাশের জগতে পজিটিভ কন্ট্রিবিউশন করা। এই মূল্যবোধগুলো যখন ফলের অংশ হয়ে যায় তখন আউটকাম অবসেশন ভালো কিছুর জন্য এক বিশাল শক্তিতে পরিণত হয়। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, চেষ্টা কাজ না করলে পথ বদলানোর সাহস। বেশিরভাগ মানুষ নিজের পরিকল্পনার সাথে এমনভাবে জড়িয়ে যায় যেন তারা কাজ করুক বা না করুক তারা তা ছাড়তে রাজি হয় না। কিন্তু আউটকাম অবসেসড মানুষ পদ্ধতির সাথে নয়, লক্ষ্যের সাথে যুক্ত থাকে। একটা পথ কাজ না করলে আরেকটা পথ বেছে নেয়। একটা কৌশল ব্যর্থ হলে নতুন কৌশল বানায়। ফল পাওয়ার ব্যাপারে তারা জেদি, কিভাবে পাবে সেটা নিয়ে নয়। এই নমনীয়তাই তাদের ভীষণ অভিযোজ্য আর দৃঢ় করে তোলে। পরিস্থিতি বদলালে তারা নিজেদের বদলায়, নতুন তথ্য এলে কৌশল আপডেট করে। আউটকাম অবসেশনের চূড়ান্ত লক্ষ্য হল এমন মানুষ হওয়া যে সত্যিই তার কাজ শেষ করে, শুধু কথা বলে না, শুধু ব্যস্ততা দেখায় না, বাস্তব দুনিয়ায় ফলাফল তৈরি করে। এই সুনামটা সময়ের সাথে অমূল্য হয়ে ওঠে। মানুষ যখন জানে যে তুমি কথা রাখো, তুমি লক্ষ্য পূরণ করো, তখন তারা নিজেরাই ভালো সুযোগ, ভালো অংশীদার আর ভালো সমস্যাগুলো তোমার কাছে নিয়ে আসে। তুমি এখন ডার্ক ইন্টেলিজেন্সের 8টি বৈশিষ্ট্য জানলে, কিন্তু প্রয়োগ ছাড়া জ্ঞান সম্পূর্ণ মূল্যহীন। এই 8টার মধ্যে যেটা তোমার সাথে সবচেয়ে বেশি মিলেছে সেটা বেছে নাও। আগামী 7 দিন দৈনন্দিন জীবনে শুধু ওই একটা বৈশিষ্ট্য অনুশীলন করো। একসাথে সবকিছু আয়ত্ত করতে যেও না, একটায় ফোকাস করো। খেয়াল করো মানুষ তোমার সাথে ভিন্নভাবে আচরণ করছে কিনা। খেয়াল করো স্ট্র্যাটেজিক বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামলালে তোমার ভেতরে কেমন লাগে। কিন্তু শুরুতে যেটা বলেছিলাম সেটা ভুলে যেও না, এই শক্তির সাথে দায়িত্বও আসে। এই জ্ঞান ব্যবহার করো নিজেকে রক্ষা করতে, অন্যকে ক্ষতি করতে নয়। সবার জন্য ভালো ফল তৈরি করতে ব্যবহার করো, শুধু নিজের জন্য নয়। পৃথিবীর দরকার এমন আরও বেশি স্ট্র্যাটেজিকভাবে বুদ্ধিমান মানুষের, যারা নৈতিকভাবে এই জ্ঞান ব্যবহার করে, যারা ম্যানিপুলেশন চিনতে পারে আর নিজেকে ও অন্যকে তার হাত থেকে রক্ষা করতে পারে, যারা জটিল পরিস্থিতিতে পথ খুঁজে পায় আর বৃহত্তর কল্যাণে সমাধান বের করে। এটাই ডার্ক ইন্টেলিজেন্সের আসল উদ্দেশ্য। ম্যানিপুলেটর হওয়া নয়, এমন মানুষ হওয়া যাকে ম্যানিপুলেট করা যায় না। অন্যের ওপর ক্ষমতা নেওয়া নয়, নিজের ওপর, নিজের পরিস্থিতির ওপর ক্ষমতা তৈরি করা। যে কোনো ঘরে সবচেয়ে ডেঞ্জারাস মানুষ সে যার হারানোর কিছু নেই, কিন্তু সবচেয়ে মূল্যবান মানুষ সে যে মানব মনস্তত্ত্ব বোঝে আর সেই বোঝাপড়া দিয়ে সবার জীবন একটু ভালো করে তোলে।
তুমি কোন মানুষটা হতে চাও? এই ভিডিওটা যদি বুদ্ধি আর ক্ষমতা নিয়ে তোমার ভাবনা বদলে দিয়ে থাকে, লাইক বাটনে চাপো। মনস্তত্ত্ব, স্ট্র্যাটেজি আর মানব ব্যবহার নিয়ে আরও কন্টেন্ট চাইলে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেল বাজাও। কমেন্টে জানাও এই ৮টার মধ্যে কোনটা তুমি সবচেয়ে সফল মানুষদের মধ্যে দেখেছ আর কোনটা তুমি আগে প্র্যাকটিস করতে যাচ্ছ। পরের ভিডিও পর্যন্ত মনে রেখো, আসল বুদ্ধিমত্তা শুধু স্মার্ট হওয়া নয়, নিজের বুদ্ধিকে নিজের চেয়েও বড় কিছুর সেবায় ব্যবহার করার মতো জ্ঞানী হওয়া। স্ট্র্যাটেজিক থেকো, নৈতিক থেকো আর শক্তিশালী থেকো।